সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিউজ নারায়ণগঞ্জের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ আকাশ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আছেন জনাব অলিউর রহমান আপেল সাহেব। আপেল সাহেব, আপনাকে নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আপনাদেরকেও স্বাগত। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের যেহেতু সময় স্বল্পতা, সেক্ষেত্রে আমি প্রশ্নেই চলে যাই। আমি প্রথম যে প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে, বিগত সময়ের রাজনীতিতে আপনি একেবারে সরব ছিলেন না, বলা চলে একেবারে নিষ্ক্রিয়। এই সম্পর্কে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিষ্ক্রিয় কথাটা ঠিক নয়। নিষ্ক্রিয় হতে পারে কয়েক প্রকারের। আমি যদিও সরাসরি দলের পদধারী না, কিন্তু আমি সাধারণ এক বলতে পারেন যে সদস্য। কিন্তু আমি সবসময় যারা মাঠের সংগ্রামী নেতাকর্মী ছিল তাদের সাথে সর্বদা আমার যোগাযোগ থাকতো। আমি পরামর্শ দিতাম, বলতাম কি করণীয় এবং বর্জনীয়। আর তাছাড়া এই দলটা আসলে আমি হৃদয়ে লালন করি। দল তো আমার শয়নে স্বপনে আছেই, এই ব্যাপারে কোনো ফাঁকযোগ নাই। দলের দলভুক্ত কি দলভুক্ত নয়, তার চেয়ে বেশি শহীদ জিয়ার এই আদর্শিক দলের আমি জন্ম দেখেছি। আদর্শিক অনেক কার্যক্রম আমার সুযোগ হয়েছে অবলোকন করা। আমি ওনার সাথে অনেক জায়গায়, তখন আমি মন্ত্রী মোমেন খান সাহেব, এখন বর্তমান ডক্টর মঈন খানের আব্বা জানছিলেন, ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তা আমার নিবিড় একটা পর্যালোচনা বলতে পারেন, একটা দর্শন ছিল ওই সময়। ওনাদের যে দর্শনটা, সেই দর্শনগুলো আমি হৃদয়ঙ্গম করার অনেক সুযোগ হয়েছে। সেটা থেকে আমি কিন্তু কখনো পিছপা হইনি। আমি যখনই আমাদের ছেলেপেলে, আমার সন্তান তুল্য ছেলেপেলে এবং যে বয়সী ছেলেপেলে আর মাঠের যারা ইভেন নেতা যারা আছেন, এরাও আমার অনুজ, এদের সাথে আমার সবসময় কথা হতো। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি নিষ্ক্রিয় ছিলেন না, আপনি রাজনীতিতে সরবই ছিলেন? সরব ছিলাম, হয়তো মাঠে ছিলাম না। এটা মাঠে ছিলাম না, কিন্তু মাঠেও যে যাইনি তাও না। সেটা হয়তোবা খুব একটা কি বলবো, পাবলিকলি আপনি পাবলিকলি সেইভাবে আমি এক্সপোজ হইনি। বাট গিয়েছি, পরামর্শ দিয়েছি, কথা বলেছি, এবং ওই যে বললাম যে এখন কি অবস্থার প্রেক্ষাপটটা তুলে ধরেছি, তোমরা এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, এগুলো বলা সবসময় আমার সাথে ইন্টারাকশন ছিল। আচ্ছা, আপনি আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, ত্রয়োদশ যে নির্বাচনটা আসছে, আগামী নির্বাচন অবশ্যই আমরা এখন দেশের আপামর জনসাধারণ ভাবছে যে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে। এক, দুই, এই নির্বাচন একটা মডেল নির্বাচনে পরিণত হবে, যেটা বিশ্বব্যাপী এমনও হতে পারে যে মডেল হিসেবে বিবেচিত হবে। তো সেক্ষেত্রে সব দিক দিয়ে সংস্কারের পূর্ণতা, যেসব ল্যাপসেস রয়েছে সেগুলো আপনার সংশোধন করার পর, ইভেন করার মাঝেও যদি নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন আমি বলবো যে বিগত কয়েক যুগ ধরে যে নির্বাচন হয়েছে, অত্যন্ত ক্ষীণ নির্বাচনগুলো চেয়ে অনেক ভালো গুণগত মানের হবে। তবে আপনারা তো সংস্কারের পূর্বে নির্বাচনটা চাচ্ছেন, এটা তো আপনাদের দলের হাই প্রোফাইল থেকে প্রায়শই বলা হয়। আপনারাই বলতেছেন যে আবার নির্বাচনটা যদি মানে সংস্কার পরবর্তীতে হয়, এটা আসলে একটু ক্লিয়ারলি যদি বলতেন। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার তো আজকে যে সংস্কার করে যাচ্ছেন আপনারা, সেটা হয়তো বিশ্বব্যাপী নিন্দিত হলো আর নন্দিত হলো। আবার এমনও তো হতে পারে যে সময়ের প্রেক্ষাপটে আবার আপনি সংস্কার করলেন, সেটাও নন্দিত হবে। সেটা হলো পর্যায়ক্রমে সংস্কারগুলো যখন যুগোপযোগী হয়,
এবং প্রয়োজন বা আপনার প্রয়োজন অনুসারে হয়, তখন সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। আর এখন যেটা বলছেন যে আপনি চারিদিকে যদি এইভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে নির্বাচনমুখী 16 বছর তো নির্বাচনই করেনি, 16 বছর তো কাঁদিয়েছে, ঘর থেকে পালিয়েছে, ঘরে ঘুমোতে পারে না। এরা তো সব আদর্শিক ছেলে, এরা তো নির্বাচনমুখী ছেলে, তো এরা তো উন্মুখ হয়ে রয়েছে কখন নির্বাচন হবে। তো স্বভাবত কারণেই দলের নেতাকর্মী এর বাইরে তো কোনো কিছু বলতে পারবে না, তারাও নির্বাচনের কথাই বলেন। কিন্তু সংস্কার যে ওনারা চান না তা নয়, সংস্কারও চান এবং নির্বাচন দ্রুত চান। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি, বর্তমানে এই 5 আগস্ট পরবর্তীতে আপনার সোনারগাঁয়ের রাজনীতিতে অনেকটা বিভক্তি দেখা যাচ্ছে। যেমন জনাব মান্নান সাহেব এবং রেজাউল করিম সাহেবের আলাদা আলাদা পাল্টাপাল্টি উপস্থাপন আমরা ইতিমধ্যে দেখেছি। সেই ক্ষেত্রে এমন পরিস্থিতিতে আপনাকে কতটা জাগিয়ে তুলতে পারবেন এই সোনারগাঁয়ের জন্য? দেখুন, আমি তো নির্বাচনে প্রথম দিকে আমার অনীহা ছিল যে সোনারগাঁয়ের মাঠে আসবো না, একটা অভিমানই বলতে পারেন। অভিমানটা ছিল এ কি হচ্ছে, প্রশ্নবোধ এ কি হচ্ছে, এর ডিটেলসে গেলাম না। কিন্তু তারা যে রাজনৈতিক অঙ্গনে যেভাবে কর্ম পরিচালনা করছে বা রাজনীতি করছে, আমার পছন্দ হয় না। আমি কখনোই বিভাজন চাই না, আমি কখনোই একজন আরেকজনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুক, সেটা আমি চাই না। কিন্তু আপনাদের এই দলে আমি বলছি, আপনার কথাগুলো আমি বলে দেব। শহীদ জিয়া কি চেয়েছিল? শহীদ জিয়া কিন্তু সর্বক্ষেত্রে উনি আলিঙ্গন করেছেন সেই মেধাসম্পন্ন লোক, সেই মেধাসম্পন্ন রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবগুলোকে বিভিন্ন জায়গা থেকে উনি তুলে এনেছিলেন। উনি তো বিভাজন করেননি, উনি বিভাজন করেছেন সেই একটি ক্ষেত্রে, সেটা হলো মেধাসম্পন্ন, ত্যাগী, সৎ, নিরপেক্ষ এবং যোগ্য নেতৃত্ব, সিম্পল। আর এখন যেটা হচ্ছে সোনারগাঁয়ে, এটা তো আমি অত্যন্ত ব্যথিত। আমি চাইব যে যখন কোনো রাজনৈতিক মিটিং হয়, মিটিং থেকে যেন কোনো সময়ই বিষোদ্গার অন্য কারোর সম্বন্ধে করা না হয়, এবং এতে করে দলের বিভাজন হয় এবং দলের যে ভাবমূর্তি বিনষ্ট হয়, একই সাথে যে সুদৃঢ় একটা অবস্থান এই দলের সেটা বিনষ্ট হয়। আমি সবসময় প্রত্যাশা করব, আপনি ভাবেন না যে আমি নির্বাচনমুখী বা নির্বাচন, ন, একটা ভালো লোক আসুক, সোনারগাঁ বিনির্মাণে একটা সঠিক দিগদর্শন নিয়ে এগিয়ে যাক, আমি সাধারণ কর্মী হিসেবে তার পিছনে কাজ করব এবং সাহায্য করব। আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তীতে অনেক কিছু লক্ষ্য করেছি। ইতিমধ্যে আমি নাম প্রকাশ করলাম না, আপনার থেকে জানতে চাচ্ছি যে বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপি একটা বৃহত্তর দল, সেই দলের নাম ভাঙিয়ে কিছু গ্রুপ বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন জবরদখল, জমি দখল থেকে শুরু করে বসতবাড়ির দখল, এটাতে আসলে বিএনপির কি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আপনি কি মনে করছেন? দেখুন, এটা বাংলাদেশব্যাপী যদি আমরা চিন্তা করি, অবশ্যই হচ্ছে। সোনারগাঁর বেলায় আমরা যদি চিন্তা করি, তাহলে অবশ্যই হচ্ছে। এখন প্রশ্ন হলো, এটাই কি আদর্শ শিখিয়ে দিয়ে গেছে শহীদ জিয়া? আমি ব্যক্তিগতভাবে মনে করি নো রিটার্ন, যারা এগুলো করছে এটা এই দলের সদস্য, যদিও নামধারী সদস্য হয়ে থাকে, আমি তাদেরকে সদস্য বলে গণ্য করব না, করি না। আপনাদের দল তো এটা নিয়ে কোনো দল না করলে সেখানে আমি নোট অফ ডিসেন্ট দিচ্ছি। দল করছে না তা না, কিন্তু দল বারবার বলছে, বিশেষ করে অবশ্যই যেটা বলা হয় তারুণ্যের অহংকার তারেক জিয়া, উনি বারবার স্কাইপের মধ্যে বলছে। আচ্ছা, আগামী এই 13শ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীতা বাছাই কোন জিনিসটা আমল নিতে চাচ্ছে, মানে কেমন তাদের প্রার্থীতা, মানে প্রার্থী চাচ্ছে তারা আসলে প্রত্যেকটা আসন থেকে? প্রার্থী তো সর্বক্ষেত্রে সর্বকালেই যে কোনো রাজনৈতিক দল ওরা সব দিক বিবেচনা করেই প্রার্থিতা দেয়। 1, যোগ্যতা, 2, ত্যাগ তিতিক্ষা কতটুকু আছে দলের নিবেদিত প্রাণ কিনা, এবং
কর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সমর্থন আছে কিনা, সিম্পল। আমি ত্যাগ তিতিক্ষার প্রশ্নে আসি। আপনি বলেছেন যে দল ত্যাগ তিতিক্ষার মাধ্যমেই আসলে নির্বাচিত করবে বা সেটা যাচাই বাছাই করবে। এই প্রশ্নে যদি আমি আসি, বিগত 17 বছর আপনি বিএনপিতে যদি বলেন সশরীরে বা আপনি প্রকাশ্যে তেমন আসেননি বা আপনাকে দেখা যায়নি, তো এখানে যারা ত্যাগী বা তৃণমূল পর্যায় থেকে এসেছে তাদের রেখে আপনাদের দলটা কেন আপনাকে নমিনেশনে মানে মনোনীত করবে, এই বিষয়টা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। না, আমি তো কখনো বলিনি আমাকে সেই বিবেচনায় আনুক। আমি কখনো বলিনি, আমি বলতে চাইও না। আমি বিগত 6 থেকে 7টা মিটিং করেছি, ঘরোয়া মিটিংয়ের আদলে করেছি, কিন্তু বেশ সমাগম হয়েছে। কয়েকটা ওয়াজ মাহফিলে আমি যোগদান করি। সর্বক্ষেত্রে কিন্তু আমি 4টা বিষয়ের উপর কথা বলেছি। একটা হলো সোনারগাঁয়ের চাঁদাবাজি, দ্বিতীয়টা হলো মাদকাসক্ত যেভাবে গ্রাস করে ফেলছে আমাদের সমাজকে, এটার উপর। তৃতীয় হলো জমির অংশ নিয়ে যেভাবে খুন খারাপি হচ্ছে। চতুর্থত সেটা হলো আমরা এখন দেখছি যে মানুষকে বিভিন্ন কেস অন্যায়ভাবে তারা কেসে ফাঁসিয়ে দিয়ে টাকা উপার্জন করার একটা কি বলবো উদ্যোগ বা একটা কার্যক্রম শুরু হয়েছে, অনৈতিক কার্যক্রম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই 4টি বিষয় যদি আমরা সেটেল ডাউন করতে পারি, তারপর সেটেল ডাউন কে ত্যাগী কে যোগ্য, শুধু ত্যাগী হলে হবে না, কে পরিচালনা করতে হবে। সোনারগাঁ বিনির্মাণে যে কে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে তাকেও তো আপনাকে বিবেচনা আনতে হবে। তো সেই সব মিলিয়ে যে কাউকে নির্বাচিত করুক সর্বোচ্চ পর্যায় থেকে, তার পক্ষেই দল একনিষ্ঠভাবে কাজ করা উচিত বলে আমি মনে করি। আমরা একটু হেঁটে আপনার সাথে কথা বলি। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আপনি সাবেক যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ছিলেন, আমরা সেটা জানি। আমি যদি বর্তমান সমসাময়িক রাজনীতি বা বর্তমানে নারায়ণগঞ্জের যে কমিটিটা গঠন হয়েছে জেলা কমিটি, এই কমিটির মূল্যায়ন আপনার কাছে জানতে চাচ্ছি। দেখুন, এই বর্তমান পরিস্থিতিতে কমিটি যে পরিবর্তন করা হলো বা পূর্বের কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করা হলো, এটা বিচার বিশ্লেষণ করেছে আমার মনে হয়। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। না হলে এরকম একটা ক্রাইসিস টাইমে কমিটি কিন্তু হুট করে এটা না বা হুট করে এটা করে না, বাদ দেওয়া হয় না, এবং নতুন কমিটির জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না। এটা কেন করলো সেটা আমি জানি না। আই এম নট অ্যাওয়্যার অফ দিস, বাট আই ফিল the committee has been rightfully been decided and directed to the right decision. এই জন্য যে কারণ আজকাল তো যেখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে ঘিরে তো অনেকেই অনেক রকম কিছু দেখছে বা অবলোকন করছে। তা আমার কার্যক্রম হয়তো নিশ্চয়ই কোথাও না কোথাও গলদ ছিল, যে কারণে কমিটি চেঞ্জ হয়ে গেছে। আর যে কমিটি আনা হয়েছে সেটা তারা আমি বলবো পরীক্ষিত, এটাই আশা করব, পরীক্ষিত। এখন যদি ভালো কিছু না হয় তাহলে দুঃখজনক হবে আর কি। একটা শব্দ প্রচারে আছে যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার বন্ধু হয়। এই বন্ধুত্বের সম্পর্কে নিয়ে আপনি কি রাজনীতিতে কোনো বেনিফিটেড কিংবা আগামী যে ত্রয়োদশ নির্বাচনে যে আপনি নমিনেশন প্রত্যাশী, এটাকে আপনি ব্যবহার করবেন, এটা একটু আমাদেরকে ক্লিয়ারলি বলবেন। অবশ্যই না, প্রথমেই বলবো না। বন্ধুর জায়গায় রয়েছে, তার পদবীর জায়গায় রয়েছে। এই বাড়িতে যে দেখছো তুমি, যেটা এই বাড়িতে বহুবার উনি এসছেন, কিন্তু এটা কিন্তু আমি আই এম দ্য লাস্ট পারসন টু এনক্যাশ দিস। আই উইল গো মাই ওন কোয়ালিটিস ইফ দ্য পার্টি থিংকস দ্যাট Appel is needed, Appel desires the nomination, then they will nominate me. If not, I'm as happy as I am now talking to you. না, অ্যাকচুয়ালি এইখানে রাজনৈতিক হিসাব যদি বলি আমরা, আপনি তার বন্ধু হতে পারেন। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনি একটু ক্লিয়ারলি বলেন যে
রাজনীতিতে আপনি তার দ্বারা কোনো বেনিফিটেড কিনা? না না না, ওনার আগ থেকে আমি এই দলের একনিষ্ঠ একজন সমর্থক ছিলাম। আর দল যখন গঠিত হয়েছে তখন থেকে আমি মোমেন খান সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তখন আমার বন্ধু সাবি ছিল এবং আলমগীর সাহেবও আরেক মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি ছিলাম। আমরা তিনজনই প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তা খুব আলমগীর সাহেবও খুব নামকরা আপনার দিনাজপুরের মন্ত্রী মহোদয়ের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তো এখন সেক্ষেত্রে আমরা বলবো যে এই দলকে আমি ভালোবাসি বহুকাল। আলমগীর সাহেব দলের একনিষ্ঠভাবে এবং পর্যায়ক্রমে একটা পর্যায়ে চলে এসছে, এর আগ থেকেই কিন্তু আমি দলের একজন সমর্থক এবং বলতে পারেন যে আমি আসলে আই রিয়েলি লাভ দিস পলিটিক্যাল পার্টি ফর ভেরিয়াস রিজনস। কেন? একটা রিজন বলে দিই, সেটা হলো কোন এক সময় দ্য ক্রাইসিস ওয়াজ সো কিউট এবং এটা সিচুয়েশনটা এমন ছিল vulnerable যে তখন একটা পরিবর্তন বা একটা চেঞ্জ প্রয়োজন ছিল। এই চেঞ্জ প্রয়োজনের ক্ষেত্রে তখন হঠাৎ করে আমি কি বলবো, বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে যেটা লোক চোখে এবং লোকমুখে অত্যন্ত আলোচিত, সেটা হলো তোমার সেনা জনতা এবং সৈনিক জনতার আন্দোলনের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়ার আসন বা পদার্পণ as to lead the nation as head of the state of the country। এইটা আমার কাছে খুব লোভনীয় একটা দিক। এইখানে আমি 5 আগস্টের পরের কথা বলি। বিএনপি একটা বৃহত্তর দল, সেই বিএনপিকে নিয়ে মানুষের বেশ জল্পনা কল্পনা, বিএনপি আগামীতে সম্ভাব্য একটা সরকার আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 5 আগস্ট পরবর্তীতে বিএনপির দেশব্যাপী যে কিছু কর্মকাণ্ড, যেগুলো বিতর্কিত কর্মকাণ্ডই বলা চলে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হামলা, এগুলা নিয়ে বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। এইখানে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এই বিএনপির উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন বা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? এটা একেবারেই সুস্পষ্ট বার্তা। এটা কোনোদিনই প্রত্যাশিত নয় এই দলের পক্ষে। আমি জানি না, তুমি তো আমার সন্তান তুল্য, অবাক হবে এই দলের জন্মই হতো না যদি শান্তি শৃঙ্খলা থাকতো। জাতীয়তাবাদী দল তথা জাগদল জন্ম হয়েছিল কি কারণে? তখন দেশের অশান্ত পরিবেশ, রাহাজানি, এদিক সেদিক তাকালে তোমার হাহাকার, বুঝছো তো? সে কারণেই একটা পরিবর্তন এসছে কে? সেই পরিবর্তনে ঝান্ডা ধরলো শহীদ জিয়া এবং উনি যৌক্তিকভাবে দেশকে একটা সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে বলতে পারো সবচেয়ে বড় কথা, দেখো বিশ্বব্যাপীও কিন্তু শহীদ জিয়া নন্দিত হয়েছিলেন। যেমন ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রেও উনি একটা বড় ভূমিকা রেখে গেছেন, যেটা আমাদের দেশের জন্য উপকার হয়েছে। তারপর দেখো একটা ছোট্ট ঘটনা মানুষ অনেক সমালোচনা করেছে, খালকাটা। তুমি বলো তো, তোমার বিবেককে প্রশ্ন করো তো, এই খালকাটা প্রোগ্রামের মাধ্যমে যদি যখন অঝরে বৃষ্টি হয়, বৃষ্টিকালে তুমি যদি ওই খালগুলো ভরাট করে সেখানে যদি তোমার সুইচ গেটের মাধ্যমে ওই পানিটা ধারণ করে রাখতে পারো এবং এই পানি থেকে যদি তুমি একটা মৌসুম, খরা মৌসুমে ফসল করতে পারো, তাহলে কিন্তু তোমার যে মাটির নিচে যে লেভেল, আর্থ লেভেলের যে পানির যে স্তর, এই স্তরটা নিচে নামবে না, যেটা দেশ এবং জাতি তথা দেশের জন্য অনেক ক্ষতিকর। সেটা উনি তো অনুধাবন করেছেন বহুকাল আগে। আরো অনেক কিছু আছে উনার এই ধরনের দর্শন, এই ধরনের কার্যক্রম পরিচালনা করা। উনি বলেছেন দুটো হাতকে তোমরা শক্তিশালী করো, ওই শক্তিশালী না, শক্তিশালী করবে যাতে করে তুমি এই কাজ, দুটো হাতকে তুমি ব্যবহার করে তুমি আয়বর্ধক কার্যক্রমে নিজেকে জড়িত করতে পারো। তোমার বাড়ি আছে, বাড়ির আঙ্গিনা এই যে দেখছো, এই যে পুকুর আছে, এগুলো সব শহীদ জিয়ার আদর্শে সেই তখন উনি শুরু করেছিলেন।
তোমার কি বলে, না 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 জাগরণ না, তোমার ওনারই সৃষ্টি কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তর, যুব উন্নয়ন যেটা তো আপনি মহাপরিচালক হিসেবে- হ্যাঁ, এটা ফ্রম দ্য বিগিনিং। এবং সেই অধিদপ্তরের কি কার্যক্রম ছিল, বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদেরকে আত্মবিশ্বাস জন্মানো, একই সাথে বলে দেওয়া এই দুটো হাত দিয়েই তুমি তোমার আয় রোজগার করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সম্মানজনক ভাবে তুমি জীবন ধারণ করতে পারবে। এবং পুকুর আছে, যেমন হাঁস, এই যে খামার, আমি যে দেখছো যে এগুলো হলো আমার 34 বছর আমি চাকরি করেছি, তো এগুলো ধারণ করে রেখেছি আমি। দ্যাটস অল সিম্পল। আর এবং আমাদের যথেষ্ট সুযোগ আছে। তুমি এখন দেখবে আমাদের এক খণ্ড জমিতে, বুঝছো, ওই ইয়ে করেছি, এত বড় বড় আলু হয়ে গেছে। এক কথা আপনি চাষাবাদ খুব পছন্দ করেন। চাষাবাদ কেন, এই খামার দেখো দেখো, লোক এট দেয়, এইটা মুরগির খামার, হাঁসের খামার, পুকুর। আর অবশ্য বলতে পারো যে সবার তো এরকম নাই, সেটা কিন্তু সে তাদের তো একটা জিনিস আছে, কারণ আই নিড টেকনিক্যাল ম্যান, আই নিড গুড হ্যান্ডস, আই নিড অনেস্ট পিপল। তাহলে তারা চাষাবাদ করে ওরা যদি আমার 3 টাকা দেয়, আমি 2 টাকা দিতে অসুবিধাকে, ওদেরকে সাপোর্ট করতে অসুবিধা। এইটাই শহীদ জিয়া কিন্তু অনেকাংশে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে। অফকোর্স অফকোর্স। তারপর আরেকটা বলে যাই, আর নাহলে আমি ভুলে যাবো। শহীদ জিয়া আরেকটা জিনিস করে গেছেন, যেটা বিপ্লব সৃষ্টি করে গেছে। পরবর্তী পর্যায়ে সব সরকারই এটা ধরে রেখেছেন, আমি বলবো না কোনো সরকার কম করেছে, বেগম খালেদা জিয়া তথা অন্যান্য সরকার। তো এখন তুমি অবাক হবা, শহীদ জিয়া কিন্তু একটা বিপ্লব সৃষ্টি করে গিয়েছিল গাছ লাগানো, অর্থাৎ বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণের একটা বিপ্লব উনি সৃষ্টি করে। এই কাজটা কি শহীদ জিয়া সাহেবই মানে প্রথমে করেছিলেন কিনা? না, ও না, হয়তো আগে করেছেন কিনা আমি ততটা বলতে পারবো না, এই জন্য আমি বলবো না যে যিনি করে থাকেন। কিন্তু আমি যেটা দৃশ্যত দেখেছি, ইট ইজ জেনারেল জিয়া হু হ্যাজ ডান এভরিথিং অন দিস। আমরা অনেক বৃক্ষরোপণের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি। আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে নারায়ণগঞ্জ 3 আসনে আপনি যেমন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সেক্ষেত্রে আপনি এই নারায়ণগঞ্জের 3 আসনের বাসিন্দাদের উদ্দেশ্যে একটা বার্তা দেন আমাদেরকে। নারায়ণগঞ্জের 3 আসনের উদ্দেশ্যে বার্তা তো কি বলবো তোমাদের, আমি এখানে এমন ভাবে বড় হইনি। আমার নারীর টান এখানে আছে, নারী আছে। আমার মা আবার এই গোটা সোনারগাঁ, যদিও 2500-এর, কিন্তু বউ হয়ে আসছেন সোনারগাঁয়ের। ওই মা ভালোবাসতেন। মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল ওই বাসার যারা দেখাশোনা করতো, তারা বসে পান খেতেন, কথা বলতেন, সময় পার করতে। এবং না শুধু সেটা না, এই গাছগাছরা অমুক তমুক লাগাতেন। তো ওখান থেকে আমার মাকে খুব আমি অবলোকন করতাম। আই এম ভেরি ফন্ড অফ মাই মাদার। এবং মায়ের আমার একদিন বলেছিল যে, বাবা তুমি কিন্তু কোনো কিছু করতে গেলে কিন্তু রিটার্ন পাবা না, কিন্তু তুমি ব্যাক আউট করো না, তুমি করে যাও, এটাই তো আমাদের সন্তান। এই কথাটা আমি একেবারে পলে পলে হৃদয়ে হৃদয়ঙ্গম করেছি এবং গেঁথে রেখেছি। এবং সেই অনুযায়ী সোনারগাঁর প্রতিটি অংশে আল্লাহর রহমত, তোমাকে আমি বলি, আমি জানি না এটা আমার গুণে না, ডেফিনেটলি ওখান থেকে কোনো রকম গড গিফটের জিনিস না হলে এমন ভালোবাসা আমি পেয়েছি এবং পাচ্ছি, এটা আমার অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমাদের সাথে যুক্ত ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ জনাব ওলিউর রহমান আপেল সাহেব।